নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেল শিক্ষামূলক কাহিনীতে আপনাদের সবাইকে স্বাগত। গল্পটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করবেন। সাহেব, কিছু খেতে দিন। গতকাল রাত থেকে কেউ আমাকে ভিক্ষাও দেয়নি। হুইল চেয়ারে বসে থাকা সেই বৃদ্ধ মানুষটি চোখে জল নিয়ে হাত জোর করে বললেন। তার গায়ে ছেঁড়া ফাটা ময়লা কাপড়, চোখে একটি চশমা আর হাতে একটি ভিক্ষার লাঠি। তিনি পথচারীদের সামনে বাটিটি বাড়িয়ে দিয়ে বারবার বলছিলেন, ও বাবারা, ও সোনামণিরা, এই বুড়ো মানুষটিকে দুটো খেতে দাও। কিন্তু মনে হচ্ছিল তার সেই করুণ আরতি শোনার মতো কেউই নেই। ঠিক তখনই রাস্তার পাশে একটি গাড়ি এসে থামল। ড্রাইভার পিছনে বসে থাকা মালিককে বলল, সাহেব, জানি না এই বুড়ো মানুষটাকে, গাড়ির সামনে থেকে সরতেই চাইছে না। মালিক দীর্ঘশ্বাস ফেলে বললেন, মনে হচ্ছে আরেকজন মানুষ, যে নিজের সন্তানদের হাতেই প্রতারিত হয়েছে। এ কথা বলে মোহন সাহা নিজের পকেট থেকে কিছু টাকা বের করে ড্রাইভারকে দিয়ে বললেন, ওই বৃদ্ধ মানুষটাকে দিয়ে দাও। ড্রাইভার বৃদ্ধের কাছে গিয়ে বলল, বাবা, আমাদের মালিক আপনাকে এই টাকাগুলো দিয়েছেন, এগুলো দিয়ে ভালো কাপড় আর কিছু খাবার কিনে নিন। বৃদ্ধ মাথা নেড়ে বললেন, বাবা, আমার টাকা লাগবে না, আমি শুধু খুব ক্ষুধার্ত, কাল থেকে কিচ্ছুটি খাইনি, যদি সম্ভব হয় দুটো রুটি খেতে দিও। ড্রাইভার ফিরে এসে বলল, মালিক, উনি টাকা নিতে রাজি নন, শুধু খাবার চাইছেন। মোহনবাবু মৃদু হেসে বললেন, তাহলে মনে হচ্ছে আজ আমার খাবারই ওর ভাগ্যে লেখা আছে। তিনি নিজের টিফিন নিয়ে বৃদ্ধের কাছে এগিয়ে গেলেন, কিন্তু সামনে পৌঁছে যে দৃশ্য দেখলেন তাতে তার পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল। তার চোখ থেকে অঝরে জল গড়িয়ে পড়তে লাগলো। পর মুহূর্তেই তিনি বৃদ্ধকে জড়িয়ে হাউ মাউ করে কাঁদতে শুরু করলেন। এই অসহায় অবস্থায় নিজের বড় ভাইকে দেখে তার আত্মা পর্যন্ত কেঁপে উঠছিল। আরে দাদা! কাঁপতে থাকা ঠোঁট থেকে শুধু এই শব্দটুকুই বেরোলো। বৃদ্ধ মানুষটিও কণ্ঠস্বর চিনে ফেললেন, তার চোখ বেয়ে জল গড়িয়ে পড়তে লাগলো। মোহনবাবু তাকে শক্ত করে বুকে জড়িয়ে ধরলেন এবং নিজের বৃদ্ধাশ্রমে নিয়ে গেলেন। সেখানে নিজের হাতে তাকে স্নান করালেন, পরিষ্কার কাপড় পরালেন এবং নিজের হাতে খাবার খাইয়ে দিলেন। তার কাপা গলায় জিজ্ঞাসা করলেন, দাদা, আপনার এই অবস্থা কিভাবে হলো? দীনেশবাবুর চোখ আবার ভিজে উঠল। তিনি কিছুক্ষণ চুপ করে থাকলেন, তারপর ছোট্ট ভাইকে নিয়ে ফিরে গেলেন অতীতের স্মৃতির পাতায়। সেদিন দীনেশবাবুর নিজের পরিবার, ছেলে অঙ্কিত এবং পুত্রবধূ সুজাতার সঙ্গে বসেছিলেন। হঠাৎ তিনি বললেন, অঙ্কিত, আমার অবসর নেওয়ার পর তো তুই আর সুজাতাই সবকিছু দেখাশোনা করবি। আমি শুধু ঘুরে বেড়াবো আর নিজের জীবনটাকে উপভোগ করব। অবসরের যে টাকাটা পাবো সেটাও তোদেরই থাকবে। আমার আর টাকার কি দরকার? এতদিন শুধু এক পোস্টিং থেকে আরেক পোস্টিংয়ে ছুটে বেরিয়েছি, জীবনে অনেক কিছুই করা হয়নি, এখন সেগুলো করতে চাই। অঙ্কিত হাসতে হাসতে বলল, অবশ্যই বাবা, তোমার যা ইচ্ছে তাই করবে, তবে রিটায়ারমেন্টে পার্টির সমস্ত আয়োজন আমি করব, তুমি শুধু অতিথিদের তালিকাটা দিয়ে রাখবে। দীনেশবাবু হাসি মুখে উঠে চলে গেলেন। তিনি চলে যেতে সুজাতা অঙ্কিতকে বলল, অঙ্কিত, রিটায়ারমেন্টের টাকা তো অনেক হবে, তাই না? অঙ্কিত বলল, হ্যাঁ, যথেষ্টই হবে। সুজাতার চোখে স্বপ্ন নিয়ে বলল, আমি কিন্তু সেই টাকার একটা অংশ চাই। একটা ডায়মন্ড সেট দেখেছি, এখন কিনে নিলে ভালো হয়, যেহেতু বাবা টাকাগুলো আমাদেরকেই দিতে চাইছেন। অঙ্কিত হেসে বলল, নিয়ে নিও, এতে সমস্যা কোথায়? সুজাতা তখন থেকেই সেই টাকার অপেক্ষায় দিন গুনতে শুরু করলো। দীনেশবাবুর অবসর গ্রহণের আর মাত্র 1 সপ্তাহ বাকি ছিল। তিনি সেনাবাহিনীর একজন উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন। বহু বছর আগেই তার স্ত্রী অসুস্থতার কারণে মারা গিয়েছিলেন। ছেলে এবং পুত্রবধূই ছিল তার একমাত্র পরিবার। বাড়িতে তখন রিটায়ারমেন্টের পার্টির প্রস্তুতি জোর কদমে চলছিল। সমস্ত ব্যবস্থা অঙ্কিত এবং সুজাতাই করছিল। দুজনের মুখেই ছিল আনন্দের ছাপ। অবশেষে সেই দিনটি এসে গেল। ছেলে ও পুত্রবধূকে সঙ্গে নিয়ে তিনি তার অফিসে পৌঁছালেন। সেখানে অত্যন্ত জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে তার বিদায় সংবর্ধনা সম্পূর্ণ হলো। বাড়িতে ফিরে তাকে রাজকীয়ভাবে স্বাগত জানানো হলো। সবার মুখেই আনন্দের হাসি।
সন্ধ্যায় ছিল বড় পার্টি। অতিথিদের জন্য নানান রকম সুস্বাদু খাবারের আয়োজন করা হয়েছিল। ধীরে ধীরে অতিথিরা আসতে শুরু করলো এবং কিছুক্ষণের মধ্যে বাড়ি ভরে গেল। সবাই খাওয়া দাওয়া আর আড্ডায় মেতে উঠল। অঙ্কিত এই পার্টির জন্য প্রচুর খরচ করেছিল, আর সেই জন্য সবাই তার প্রশংসা করছিল। দীনেশবাবুও বন্ধুদের সঙ্গে হাসি ঠাট্টায় মগ্ন ছিলেন। রাত 10টার দিকে বেশিরভাগ অতিথি চলে গেল, কয়েকজন ঘনিষ্ঠ বন্ধু থেকে গেলেন। হঠাৎ তাদের একজনের কিছু খেতে ইচ্ছা হলো। দীনেশবাবু সঙ্গে সঙ্গে মোবাইল থেকে খাবার অর্ডার করে দিলেন। এরপর আরও 2-3 বার তিনি খাবার অর্ডার করলেন। এই সব কিছুই নীরবে লক্ষ্য করছিল সুজাতা। বারবার খরচ হতে দেখে তার কপালে ভাঁজ পড়ে গেল। সে অঙ্কিতের কাছে গিয়ে বলল, অঙ্কিত, বাবা কিন্তু খুব বেশি খরচ করছেন। এমন বন্ধুদের সঙ্গে মিশছে যারা শুধু খাওয়ার জন্য এসেছে। একের পর এক খরচ হচ্ছে। বাবার তো কিছু আসবে যাবে না, কিন্তু ক্ষতি তো আমাদেরই হবে, তাই না? অঙ্কিত বিষয়টাকে গুরুত্ব দিল না। রাত 1টা নাগাদ সবাই চলে গেল এবং বাড়ির সবাই ঘুমিয়ে পড়ল। কিন্তু সুজাতার মাথা থেকে খরচের হিসাবটা কিছুতেই বেরোলো না। এরপর কয়েকদিন সবকিছু স্বাভাবিকভাবেই চলতে লাগলো। প্রথম পেনশন পাওয়ার দিন দীনেশবাবু সমস্ত টাকা অঙ্কিতের অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিলেন। সুজাতা যেন আনন্দে আত্মহারা হয়ে গেল। প্রতি মাসেই একই ঘটনা ঘটতে লাগলো। প্রয়োজন হলে দীনেশবাবু অঙ্কিতের কাছ থেকে টাকা চেয়ে নিতেন। মাঝে মধ্যে তার বন্ধুরা বাড়িতে আসতেন। সবাই মিলে আড্ডা দিতেন, হাসি ঠাট্টা করতেন। দীনেশবাবুও তাদের আন্তরিকভাবে আপ্যায়ন করতেন এবং খরচ করতে কখনো কার্পণ্য করতেন না। কিন্তু সুজাতার কাছে বিষয়টি ধীরে ধীরে বিরক্তিকর হয়ে উঠতে লাগলো। বন্ধুদের ঘন ঘন আসা যাওয়াটা তার ভালো লাগতো না। প্রথম দিকে দীনেশবাবু কিছু বুঝতে পারেননি, কিন্তু পরে তিনি অনুভব করতে শুরু করলেন যে সুজাতা খুশি নয়। তিনি নিজেও গুটিয়ে যেতে লাগলেন। বন্ধুদের ফোন এলে অনেক সময় ধরতেন না, তাদের সঙ্গে কথা বলাও কমিয়ে দিলেন। এমনকি সুজাতার সঙ্গেও খুব কম কথা বলতেন, কিন্তু তাতেও সুজাতার বিরক্তি কমল না। দীনেশবাবু সেনাবাহিনীর নিয়মানুবর্তী জীবনযাপন এবং বাড়িতেও শৃঙ্খলা বজায় রাখার অভ্যাস তার একদম ভালো লাগতো না। অঙ্কিত ছোটবেলা থেকে এসবের সঙ্গে অভ্যস্ত ছিল, কিন্তু সুজাতার পরিবারে এমন পরিবেশ কখনো ছিল না। আগে সে মানিয়ে নিত, কিন্তু দীনেশবাবু বেশিরভাগ সময় বাইরে থাকতেন। কিন্তু এখন তিনি সারাদিন বাড়িতে থাকেন, তাই তার প্রতিটি নিয়ম, প্রতিটি উপদেশ সুজাতার কাছে অসহ্য লাগতে শুরু করলো। কিন্তু সারা জীবন শৃঙ্খলার মধ্যে কাটানো একজন মানুষ নিজেকে হঠাৎ কিভাবে বদলাবেন? এক রাতে সুজাতা অঙ্কিতকে বলল, অঙ্কিত, তোমার বাবা সারাদিন শুধু এটা করো ওটা করো বলে যায়, মনে হয় যেন আমার ঘাড়ের উপর বসে আছে। অঙ্কিত বুঝিয়ে বলল, আরে বাবা তোমাকে বিরক্ত করার জন্য বলেনি, ভালো কিছু শেখাতে চায়, তাতে সমস্যা কোথায়? সুজাতা মুখ বাঁকিয়ে বলল, তোমার বাবা তো, তুমি কেন কিছু বলবে? এরপর থেকে প্রায় প্রতিদিনই সে একই অভিযোগ করতে লাগলো। অঙ্কিত ভেতরে ভেতরে বিরক্ত হয়ে উঠছিল, কিন্তু যতই বোঝাক সুজাতা কিছুতেই মানতে চাইছিল না। একদিন হঠাৎ দীনেশবাবুর কয়েকজন বন্ধু বাড়িতে চলে এলেন। স্বভাব মতোই দীনেশবাবু বাইরে থেকে ভালো খাবার অর্ডার করে আনলেন। এই ঘটনাটা যেন সুজাতার ধৈর্যের সীমা ভেঙে দিল। রান্নাঘরে কিছু নিতে আসা দীনেশবাবুকে দেখে সে আর চুপ থাকতে পারল না। সে বলল, বাবা, এত খরচ করে কি আমাদের সর্বনাশ করতে চাও? এরা তো পরের লোকই থাকবে। তুমি তো একটু হাত গুটিয়ে চলতে পারো, তাই না? এখন তো একমাত্র অঙ্কিতই রোজগার করে। এই কথা শুনে দীনেশবাবু স্তব্ধ হয়ে গেলেন। তিনি জানতেন সুজাতা তার খরচ পছন্দ করে না, কিন্তু এভাবে তাকে বোঝা আর উপকারভোগী হিসাবে দেখতে তা কখনো ভাবেননি। ভীষণ কষ্ট পেলেন তিনি, তবুও মুখে কিছু না বলে হালকা একটা হাসি দিলেন। তারপর বাইরে গিয়ে আবার বন্ধুদের সঙ্গে বসে পড়লেন। চা নাস্তা শেষ হওয়ার পর সবাই চলে গেলেন, কিন্তু সুজাতার রাগের আগুন তখনও নেভেনি। আর দীনেশবাবু নীরবে বাড়ি থেকে বেরিয়ে হাঁটতে চলে গেলেন। একদিন দীনেশবাবু সুজাতাকে নিজের কানে অঙ্কিতকে বলতে শুনল, অঙ্কিত, তুমি বাবাকে আটকাও, ওনার হাতটা খুবই খোলা। আমাদের তো নিজের সংসার করতে হবে, ভবিষ্যতের জন্যও কিছু জমাতে হবে। এভাবে চলতে থাকলে বাবার খরচই সব শেষ হয়ে যাবে। অঙ্কিত তাকে এমনভাবে ভাবতে মানা করছিল, কিন্তু সুজাতা একবার শুরু করলে তো থামতেই চাইতো না।
এই কথাগুলো দীনেশবাবু বাইরে দাঁড়িয়ে শুনে ফেলেছিলেন। ঘরে ফিরে চেয়ারে বসে তিনি মনে মনে ভাবতে লাগলেন, শত্রুর সঙ্গে লড়াই করা তবুও সহজ, কিন্তু আপনজনদের সঙ্গে লড়াই করা শুধু কঠিন নয়, প্রায় অসম্ভব। সারা জীবন শুধু দিয়েই গেছি সন্তানদের, আর অবসর নেওয়ার পর সবাই যেন বদলে গেল। অঙ্কিতের কথা তার খুব একটা খারাপ লাগেনি, কিন্তু সুজাতার দিন দিন নিচে নামতে থাকা মানসিকতা আর প্রতিদিন অঙ্কিতের কাছে নালিশ করা, এসব একসময় অঙ্কিতের মনও বদলে দেবে না তো? শেষ পর্যন্ত তো সে স্বামী, স্ত্রীর পক্ষই নেবে। এই চিন্তাই তাকে শান্তিতে থাকতে দিচ্ছিল না। পরিস্থিতি তাকে বাঁচার উপায় ভাবতে লাগলেন তিনি, কিন্তু কোনো সমাধান মাথায় আসছিল না। 2 দিন কেটে গেল, তবুও তার মনের টানাপোড়েন থামল না। তৃতীয় দিনে বাড়ির বাইরে বাগানের কাজ করছিলেন দীনেশবাবু। তিনি সুজাতাকে ডেকে বললেন, ভেতর থেকে বড় কাটার কাঁচিটা এনে দেবে। এতক্ষণ হয়ে গেল, কিন্তু সুজাতা বাইরে এলো না। তখন তিনি নিজেই ঘরের ভেতরে গেলেন। ভেতরে ঢুকতেই শুনলেন সুজাতা বিড়বিড় করছে, এই মানুষটা নিজেকে কি ভাবে, সেনাবাহিনীর ঈশ্বর নাকি? এইসব ভাবভঙ্গি অন্য কোথাও গিয়ে দেখাক। আমি কোনো চাকরানি নই যে সারাক্ষণ ওর হুকুম পালন করব। চাকরি চলে গেছে, কিন্তু আর্মির দেমাক এখনো যায়নি। দীনেশবাবু কখনো ভাবেননি সুজাতা এমন কথাও বলতে পারে। আজ তার কথাগুলো আবারও হৃদয়ে আঘাত করল, কিন্তু এই অপমান ভোলার মতো ছিল না। সেনাবাহিনীর মানুষ হওয়ায় দীনেশবাবু মনের দিক থেকে শক্ত ছিলেন ঠিকই, কিন্তু এই কথাগুলো তাকে গভীরভাবে আহত করল। কারণ এই কথা কোনো কথা নয়, আপন মানুষই বলছে। তার মনে পড়তে লাগলো সেই দিনগুলোর কথা, যখন সুজাতা তাকে বাবার মতো সম্মান করত, তার যত্ন নিত। হয়তো এই পরিবর্তনের কারণ ছিল টাকা। সুজাতার মুখোশ এভাবে খুলে যাবে তিনি কখনো কল্পনাও করেননি। সন্ধ্যায় অঙ্কিত বাড়ি ফিরতেই সুজাতা আবার অভিযোগ শুরু করলো, অঙ্কিত, তোমার বাবাকে বুঝিয়ে দাও, নিজের শখ পূরণ করতে চাইলে সব কাজ নিজেই করুক। আমাকে যদি ফের আদেশ করে, তাহলে আমি কিন্তু ভুলে যাব যে উনি আমার শ্বশুর। আমি কিন্তু ওনার চাকর নই। অঙ্কিত কিচ্ছু বলল না, চুপচাপ নিজের কাজে ব্যস্ত হয়ে রইল। কিন্তু সুজাতার গলার আওয়াজ বাইরে পর্যন্ত পৌঁছে গেল। বাইরে দাঁড়িয়ে থাকা দীনেশবাবু সবটা শুনে ফেললেন। তার বুকটা যেন ভেঙে গেল। অঙ্কিত কিছু বলল না কেন? আমি কি এতটাই বিরক্ত করছি? যতক্ষণ মানুষ রোজগার করে ততক্ষণই তার মূল্য থাকে। আমি যদি সুজাতাকে কিছু বলি, উল্টে আমাকেই মিথ্যেবাদী প্রমাণ করবে। সুজাতার কথাগুলো দিন দিন আরো কটু হয়ে উঠছিল। সে যেন সব সীমা সারিয়ে যাচ্ছিল। নিজের ঘরে বসে গভীর চিন্তায় ডুবে থাকা দীনেশবাবু হঠাৎ উঠে বাইরে বেরিয়ে গেলেন। অঙ্কিত আর সুজাতা কিছুই টের পেল না। গাড়ি নিয়ে বেরিয়ে পড়লেন তিনি। গাড়ি দ্রুত গতিতে ছুটছিল, আর তার কানে বারবার বাজছিল সুজাতা সেই অপমানজনক কথাগুলো। আজ তার আত্মসম্মান যেন চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছিল। এত নোংরা কথা কেউ তাকে কোনোদিন বলেনি, আর সুজাতা সেগুলো কত সহজে বলে দিল। সুজাতা তার সম্পর্কে এত নিচু মানসিকতা পোষণ করে তা জেনে তিনি প্রচণ্ড আঘাত পেলেন। গাড়ি দ্রুত গতিতে ছুটতে ছুটতে হঠাৎ নিয়ন্ত্রণের বাইরে চলে গেল। সবকিছু এতটাই দ্রুত ঘটল যে ব্রেক চাপার আগেই গাড়ি রাস্তা ছেড়ে পাশের মাঠে গিয়ে উল্টে পড়ল। সেখানে জমিতে সেচের জল দিচ্ছিলেন এক কৃষক। নিজের চোখের সামনে গাড়িটাকে উল্টে যেতে দেখে তিনি চিৎকার করে উঠলেন। সাহস করে তিনি আশেপাশের লোকজনকে ডাকলেন। সবাই মিলে গাড়ির কাছে গিয়ে দেখল ভেতরে দীনেশবাবু অচেতন অবস্থায় পড়ে আছেন। ইঞ্জিন থেকে ধোঁয়াও বেরোতে শুরু করেছিল, যে কোনো সময় আগুন লেগে যেতে পারত। লোকজন সাবধানে ভাঙা কাজ সরিয়ে তাকে বাইরে বের করলো। তারপর তার ফোন খুঁজে অঙ্কিতকে ফোন করলো। খবর শুনে অঙ্কিত যেন আকাশ থেকে পড়ল, কারণ তার ধারণা ছিল বাবা নিজের ঘরেই আছে। সে তাড়াতাড়ি ঘটনাস্থলে পৌঁছে লোকজনের সাহায্যে বাবাকে হাসপাতালে নিয়ে গেল এবং আইসিইউতে ভর্তি করালো। দীনেশবাবুর শরীর বেশ গুরুতরভাবে আঘাত লেগেছিল। খবর পেয়ে অনেকেই তাকে দেখতে এলেন। সবাই জানতে চেয়েছিলেন কিভাবে দুর্ঘটনা ঘটল, কিন্তু অঙ্কিতের কাছে কোনো উত্তর ছিল না। কাঁদতে কাঁদতে সে সুজাতাকে জিজ্ঞাসা করলো, সুজাতা, বাবা কি তোমাকে কিছু বলে গিয়েছিল? রাতে এমনভাবে বাইরে গেল কেন? সাধারণত তো এই সময় কোথাও যায় না। সুজাতা এমন ভাব করতে লাগলো যেন কিছুই জানে না, যদিও সে বুঝে গিয়েছিল
যে বাইরে দাঁড়িয়ে শ্বশুরমশাই তাদের সমস্ত কথা শুনছিলেন। সে বলল, অঙ্কিত, আমি কিছুই জানি না, আমিও তো ঘরের ভেতরেই ছিলাম, তাহলে কিভাবে জানবো? অঙ্কিত গভীর চিন্তায় পড়ে গেল। বাবা না বলে রাত 1টার সময় বাড়ি থেকে বেরোলেন কেন? নিশ্চয়ই কোনো বড় কারণ ছিল। পরদিন দীনেশবাবুর জ্ঞান ফিরল। অঙ্কিতের চোখে আনন্দ আর জল একসঙ্গে চলে এলো। সে দৌড়ে গিয়ে বাবাকে জড়িয়ে ধরল। বাবা, তুমি ঠিক আছো তো? তুমি না বলে অত রাতে বাইরে গেলে কেন? দীনেশবাবু চুপ করে রইলেন, কিন্তু তার দৃষ্টি গিয়ে থামল সুজাতার উপর। সুজাতা মুখ ঘুরিয়ে নিল। ঠিক তখনই ডাক্তার এসে অঙ্কিতকে ধীরে ধীরে বললেন, আপনাকে দীনেশবাবুর খুব যত্ন নিতে হবে। ওনার পায়ের ভেতরে গুরুতর আঘাত লেগেছে, হয়তো এখন তুমি নিজের পায়ে উঠে দাঁড়াতেও পারবেন না। এই কথা শুনে অঙ্কিতের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। ডাক্তার যা আশঙ্কা করছিলেন ঠিক তাই হলো। দীনেশবাবু বারবার দাঁড়ানোর চেষ্টা করলেন, কিন্তু পারলেন না, যেন তার পায়ে আর কোনো শক্তিই নেই। 1 সপ্তাহ পর তাকে হুইল চেয়ারে বসিয়ে বাড়ি নিয়ে আসা হলো। ডাক্তারের পরামর্শ মতো অঙ্কিত নিজেই বাবার যত্ন নিতে লাগলো, কিন্তু দিন 3 পর থেকে তাকে অফিসে যাওয়া শুরু করতে হলো। তাই বাবার দেখাশোনার দায়িত্ব সে সুজাতার হাতে দিল। সুজাতার কাছে এটা যেন একটা বিশাল বোঝা হয়ে দাঁড়ালো। সে সময় মতো খাবার দিত না, ওষুধও দিত না। দীনেশবাবু এসব চুপচাপ সহ্য করতে লাগলেন। অনেকবার নিজে উঠে দাঁড়ানোর চেষ্টা করতেন, কিন্তু বারবার মেঝেতে পড়ে যেতেন। সুজাতা তাকে পড়ে থাকতে দেখেও তাড়াতাড়ি তুলতে আসতো না, বরং মুখে হাসি নিয়ে তাকিয়ে থাকতো। আর দীনেশবাবু অসহায়ভাবে বৌমা বৌমা বলে ডাকতে থাকতেন। এখন তার নিজের উপরই করুণা হতে লাগলো। প্রায়ই সুজাতা বিড়বিড় করে বলতো, এত খরচ করাতে লজ্জা করে না? এত ওষুধ, এত সেবা যত্ন, সব বাড়তি খরচ। বুড়োটা অযথা নাটক করছে। এত কিছু সহ্য করেও দীনেশবাবু কাউকে নিজের কষ্টের কথা বলেননি। এক সন্ধ্যায় সুজাতা বলল, বাবা, সারাদিন বাড়িতে বসে বসে বিরক্ত হয়ে যাচ্ছ, চলো পার্কে গিয়ে ঘুরিয়ে নিয়ে আসি। দীনেশবাবু কিছুটা অবাক হলেও রাজি হলেন। পার্কে কিছুক্ষণ কাটানোর পরে তিনি বললেন, বৌমা, চলো এবার বাড়ি যাই, ফিরতে দেরি হয়ে যাবে। তুমি আমাকে কোন পার্কে নিয়ে এলে? কোনো উত্তর এলো না। পিছনে ফিরে দেখলেন কেউ নেই। তার বৃদ্ধ চোখ চারিদিকে সুজাতাকে খুঁজতে লাগলো, কিন্তু সে কোথাও নেই। এটা কেমন পার্ক? তিনি বাড়ি ফিরবেন কিভাবে? এই চিন্তায় তার চোখ ভরে উঠল। তিনি পুরো পার্কে চারিদিকে তাকালেন, কিন্তু সুজাতার কোনো চিহ্ন পেলেন না। অনেকক্ষণ কেটে গেল, তবুও সে আর ফিরল না। ওদিকে সুজাতা একাই বাড়িতে ফিরল। অঙ্কিত অফিস থেকে বাড়িতে এসে ঢুকতেই জোরে জোরে কান্নার অভিনয় করে তার একেবারে বুকে ঝাঁপিয়ে পড়ল। কাঁদতে কাঁদতে বলল, বাবা কোথায় যেন চলে গেছে। অঙ্কিত তাকে শান্ত করে বলল, সুজাতা, ঠিক করে বলো কি হয়েছে, বাবা কোথায়? সুজাতা কাঁদার ভান করে বলল, অঙ্কিত, বাবার কাছে 2জন লোক এসেছিল, আমি তখন ভেতরে ছিলাম। ওরা সোফায় বসে কথা বলছিল, কিন্তু 2 ঘন্টা পরে বাইরে বেরিয়ে দেখি কেউ নেই। তখন থেকেই আমি খুঁজছি, তোমাকে অনেকবার ফোন করেছি, কিন্তু তোমার ফোন বোধহয় ব্যস্ত ছিল। অঙ্কিত হতভম্ব হয়ে গেল। বাবা এভাবে দ্বিতীয়বার কাউকে না বলে বেরিয়ে গেল। এবারও তার মনে অজানা ভয়ের ছায়া নেমে এলো। সে জিজ্ঞাসা করলো, ওরা কারা ছিল, নাম জানো? সুজাতা আবারও মিথ্যা বলল, না, আমি নাম জানি না, আগে কখনো দেখিনি। অঙ্কিত তৎক্ষণাৎ ফোন করলো, কিন্তু ফোনের রিংটোনে ভেসে এলো সেই সোফা থেকে। এটা আরও অবাক করার মতো ছিল। সে বাবার বন্ধুদের ছবি সুজাতাকে দেখালো, কিন্তু সে কাউকেই চিনতে পারল না। অঙ্কিত অনেক বন্ধুর বাড়ি গিয়ে খোঁজ করলো, কিন্তু কেউই দীনেশবাবুর খবর জানতো না। সে চারিদিকে বাবাকে খুঁজে বেড়াতে লাগলো, কিন্তু কোনো সন্ধান পেল না। দীনেশবাবু যেন সবার সামনে থেকে অনেক দূরে চলে গিয়েছেন, হয়তো আর কখনই বাড়ি ফিরতেও চাননি। সুজাতাও তার না ফেরায় ভেতরে ভেতরে খুশিই ছিলেন। সে অঙ্কিতকে বলল, বাবা নিজের ইচ্ছায় গেছে, হয়তো কোথাও বেড়াতে গেছে। অঙ্কিত রাগে তাকিয়ে বলল, বাবা এখন ঠিকমতো হাঁটতেই পারে না, কোথায় যাবে? তোমার কি কোনো হুঁশ নেই? এ কথা সে চিৎকার করেই বলছিল। অঙ্কিত অনেক হাসপাতালেও খোঁজ করলো, কিন্তু কোনো খবর মিলল না। বাবার কথা ভেবে সে খুব ভেঙে পড়ল। অনেক সময় সুজাতার আড়ালে কাঁদত,
প্রতিদিন পার্কে গিয়ে ভিড়ের মধ্যে বাবাকে খুঁজত আর বারবার নিজেকে জিজ্ঞাসা করত শেষ পর্যন্ত তার সাথে এমনটা হলো কেন। এদিকে অঙ্কিতের মনে একটাই প্রশ্ন বারবার ঘুরপাক খেত, বাবা এভাবে হঠাৎ কেন চলে গেল। কিন্তু এই প্রশ্নের উত্তর একমাত্র সুজাতাই জানত। অঙ্কিত দিন দিন চুপচাপ হয়ে যেতে লাগলো, তার মুখে সবসময় বিষণ্ণতার ছাপ লেগে থাকতো। সুজাতা তাকে বোঝানোর চেষ্টা করত, কিন্তু অঙ্কিতের একটাই ইচ্ছে ছিল কোনোভাবে বাবাকে খুঁজে পাওয়া। মাসের পর মাস কেটে গেল, কিন্তু সে তখনও দীনেশবাবুর খোঁজেই ব্যস্ত ছিল। অফিসের কাজেও আর মন বসতো না, তার সমস্ত চিন্তাভাবনা শুধু বাবাকে ঘিরেই ছিল। একদিন হঠাৎ সে একটি বৃদ্ধাশ্রমের সাইনবোর্ড দেখতে পেল। কৌতূহলবশত ভেতরে ঢুকে বৃদ্ধ মানুষদের সঙ্গে কিছুক্ষণ সময় কাটালো। তাদের পাশে বসে তাদের মনে এক অদ্ভুত শান্তি নেমে এলো। সেখানে থাকা বৃদ্ধারা অঙ্কিতের আন্তরিকতা দেখে খুব খুশি হলেন, তাকে তার পরের দিনের আবার আসতে বললেন। তারপর থেকে অঙ্কিত প্রায় প্রতিদিনই সেখানে যেতে শুরু করলো। কখনো ফল নিয়ে যেত, কখনো মিষ্টি। যে জিনিসগুলো আবার বাবার খুব পছন্দ ছিল সেগুলোই সে বৃদ্ধাদের জন্য নিয়ে যেত। সেদিন সেই বৃদ্ধাশ্রমের বার্ষিক অনুষ্ঠান ছিল। বৃদ্ধরা বিশেষভাবে অঙ্কিতকে আমন্ত্রণ জানিয়েছিল। অঙ্কিত অনুষ্ঠানে পৌঁছে গেল। সেখানে অনেক বৃদ্ধ মানুষ বসেছিলেন। সামনে সুন্দরভাবে সাজানো একটি মঞ্চ ছিল। কয়েকজন বিশেষ অতিথিকেও আমন্ত্রণ জানানো হয়েছিল। অঙ্কিত এদিক ওদিক ঘুরে সবার সাহায্য করছিল। কাউকে বসতে সাহায্য করছিল, কাউকে জল এনে দিচ্ছিল, কারোর জন্য চেয়ার এনে দিচ্ছিল, আবার কাউকে মঞ্চ পর্যন্ত পৌঁছে দিচ্ছিল। এই কাজগুলো করতে তার বেশ ভালো লাগছিল। হঠাৎ মঞ্চের সঞ্চালক মাইক্রোফোন হাতে নিয়ে বললেন, এবার আমি আপনাদের সামনে এমন একজন অতিথিকে আমন্ত্রণ জানাতে চাই যিনি আপনাদেরই একজন, কিন্তু তার প্রাণ শক্তি ও আত্মবিশ্বাস আপনাদের মধ্যেও নতুন উদ্যম জাগিয়ে তুলবে। আমাদের আত্মসম্মান বৃদ্ধাশ্রমের সম্মানীয় বাসিন্দা এবং আজকের বিশেষ অতিথি মিস্টার দীনেশ রায়চৌধুরী। এই নাম শোনা মাত্র অঙ্কিত মঞ্চের দিকে তাকালো, আর পরের মুহূর্তেই তার বুকটা হু হু করে উঠল। সামনে দাঁড়িয়ে আছেন দীনেশবাবু, তার বাবা। সবচেয়ে অবাক করার বিষয়, তিনি নিজের পায়ে দাঁড়িয়েছিলেন, নিজে সুস্থ হয়ে ওঠার কৃতিত্ব দিচ্ছিলেন তার নাকি কোনো এক ছোট্ট ভাইকে। সেই মুহূর্তে অঙ্কিতের মনে হঠাৎ একটি পুরনো স্মৃতি পেরিয়ে এলো। আরে, এ তো সেই বৃদ্ধাশ্রমের মালিক, আমাদের পুরনো প্রতিবেশী মোহন আঙ্কেল, যিনি একসময় আমাদের বাড়ির পাশেই থাকতেন। দাদুও তাকে নিজের ছেলের মতোই ভালোবাসতেন, আর বাবা তাকে নিজের ছোট ভাই বলেই ডাকতেন। পরে পরিবার তাকে একা করে দিলে তিনি বৃদ্ধাশ্রম গড়ে তুলেছিলেন। অঙ্কিতের চোখ দিয়ে অঝরে জল গড়িয়ে পড়তে লাগলো। সে বারবার চোখ মুছতে মুছতে নিজের বাবাকে নিজের পায়ে দাঁড়িয়ে থাকতে দেখছিল। বহু মাস পর বাবাকে ফিরে পাওয়ার আনন্দে তার এতদিনের কষ্ট দুটোই চোখের জলে প্রকাশ পাচ্ছিল। কিন্তু সে জানতো বাবাকে খুঁজে পাওয়ার জন্য কত চেষ্টা সে করেছে। অনুষ্ঠান শেষ হওয়ার পরে দীনেশবাবু মঞ্চ থেকে নিচে নামলেন। ঠিক তখনই অঙ্কিত তার সামনে গিয়ে দাঁড়ালো। ছেলেকে দেখে দীনেশবাবুর চোখ মুহূর্তেই ভিজে উঠল। অঙ্কিত ছুটে গিয়ে বাবাকে জড়িয়ে ধরল। তিনিও ছেলেকে বুকের মধ্যে টেনে নিলেন। দুজনে অনেকক্ষণ ধরে কাঁদলেন। একটু নিরিবিলি জায়গায় গিয়ে অঙ্কিত বলল, বাবা, আমি তোমায় বাড়ি নিয়ে যেতে এসেছি, কিন্তু তার আগে বলো তুমি এমন কেন করলে। প্রশ্নটা শুনে দীনেশবাবু কিছুক্ষণ নীরবে তার দিকে তাকিয়ে রইলেন। তারপর বললেন, বাবা, এই প্রশ্নের উত্তর দিয়ে আমি তোমার জীবনে নতুন কোনো ঝড় তুলতে চাই না। আমি এখন ভালো আছি, খুব সুখে আছি। অঙ্কিত বিস্মিত হয়ে বলল, বাবা, তুমি এসব কি বলছো? আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। দীনেশবাবু চুপ করে রইলেন, কিন্তু অঙ্কিত বারবার অনুরোধ করতে থাকলে অবশেষে অনেকক্ষণ পর দীনেশবাবু ভেঙে পড়লেন। তিনি বললেন, এই প্রশ্নের উত্তর আসলে সুজাতাই দিতে পারবে, তবে আজ আমি তোমাকে বলছি। তারপর একে একে তিনি সবকিছু খুলে বললেন। সুজাতার বলা প্রতিটি অপমানজনক কথা, তার অবহেলা, তাকে না খাইয়ে রাখা, মেঝেতে পড়ে থাকলেও সাহায্য না করা, সবকিছু। যে কথাগুলো এতদিন ধরে তার হৃদয়ে কাদার মতো বিঁধেছিল সেগুলো আজ তিনি উজাড় করে দিলেন। কথাগুলো বলতে বলতে তার মন কিছুটা হালকা হয়ে গেল, আর অঙ্কিত প্রথমবারের মতো সুজাতার আসল রূপটা দেখতে পেল। সব শুনে অঙ্কিতের শরীর রাগে কাঁপতে লাগলো। সে বলল,
বাবা, এখনই আমার সঙ্গে বাড়ি চলো। কিন্তু দীনেশবাবু মাথা নেড়ে বললেন, না বাবা, আমি এখানে খুব ভালো আছি। আমি চাই তুমিও ভালো থেকো। একসঙ্গে থাকতে থাকলেও আমি তোমাকে এসব বলতে পারতাম না, কিন্তু আমি আর অপমান সহ্য করতে চাই না, আর তোমার সংসারে অশান্তি আনতেও চাই না। তুমি সুজাতাকে কিছু বলবে না, এখন বাড়ি ফিরে যাও। অঙ্কিত অনেক অনুরোধ করলো, কিন্তু বাবার সিদ্ধান্ত বদলাতে পারল না। শেষ পর্যন্ত সে অন্য পথ বেছে নিল। বাড়ি ফিরে সে সুজাতার সামনে পুরো সত্যিটা তুলে ধরল। সুজাতা কখনো ভাবেনি সত্য এইভাবে তার সামনে এসে দাঁড়াবে। অঙ্কিত রাগে ফেটে পড়ল। তুমি আমার বাবার সঙ্গে এত খারাপ ব্যবহার করেছো যে তিনি নিজের আত্মসম্মান বাঁচানোর জন্য বাড়ি ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছেন। তুমি সব সীমা ছাড়িয়ে গিয়েছিলে। তিনি মাটিতে পড়ে থাকলেও তুমি তাকে তুলতে আসতে না। রাগে অঙ্কিত সুজাতার চুল ধরে বলল, একবার ভাবো তো বাবার মনে কতটা কষ্ট হয়েছে। আর সে নিজেকে সামলাতে পারছিল না। মনে সব জমে থাকা রাগ উগড়ে দিচ্ছিল। কিন্তু আশ্চর্যের বিষয়, সুজাতার অহংকার তখনও কমেনি। সে বলল, অঙ্কিত, অনেক হয়েছে। এবার আমি আর একটা কথাও শুনতে চাই না। আমি তোমার স্ত্রী। কথা বলার আগে সেটা মনে রেখো। কিন্তু অঙ্কিত তাকে কথা শেষ করতে দিল না। সে উঠে দাঁড়িয়ে সজোরে একটা চড় মারল। সুজাতার গাল লাল হয়ে গেল। গালে হাত দিয়ে সে চিৎকার করে উঠল, এই লোকটার জন্য তুমি আমার গায়ে হাত তুলছো? অঙ্কিত এবার কোনো উত্তর দিল না। সে ভেতরে চলে গেল। কিছুক্ষণ পর বাইরে ফিরল। তার হাতে একটা ব্যাগ। সুজাতা অবাক হয়ে বলল, অঙ্কিত, কোথায় যাচ্ছ? আর এটা কি? অঙ্কিত ঠান্ডা গলায় বলল, আমার বাবার কাছে। তারপর দৃঢ় কণ্ঠে বলল, তোমার স্বভাব যখন এমন, তোমাকে এখান থেকে আমি কি করব? বৃদ্ধাশ্রমে চলে যাচ্ছি আমি। তুমি একা থেকো তোমার এই নীচ মানসিকতা নিয়ে। বাবা তোমার আসল মুখ চিনে ফেলেছিল, আর আমিও আজ চিনে ফেললাম। বাবা যদি এই বাড়িতে না থাকে তাহলে আমিও থাকবো না। সুজাতা অনেক অনুরোধ করলো, কাঁদলো, হাত জোর করলো, কিন্তু অঙ্কিত আর থামলো না। গাড়ি স্টার্ট করে সে সোজা চলে গেল। আর সুজাতা একা হয়ে রইল। তার পাশে আর কেউ রইল না। যে অপমান করে একসময় সে আনন্দ পেত, আজ সেই অপমানের মূল্য তাকে একা কাঁদতে কাঁদতে দিতে হচ্ছে। অঙ্কিত চলে যাওয়ার পরই সে প্রথমবার নিজের ভুলের গভীরতা বুঝতে পারল। প্রায় 1 ঘন্টা কান্নাকাটি করার পর সে সোজা বৃদ্ধাশ্রমে পৌঁছে গেল। সেখানে গিয়ে সরাসরি দীনেশবাবুর সামনে দাঁড়ালো। তাকে দেখে দীনেশবাবু অবাক হয়ে গেলেন, কিন্তু কোনো কিছু না বলে মুখ ঘুরিয়ে নিলেন। পাশেই বসে থাকা অঙ্কিত রেগে চিৎকার করে উঠল, কেন এসেছো? এখনো কিছু বাকি আছে নাকি? অন্তত এখানে ওনাকে শান্তিতে থাকতে দাও। অঙ্কিত হাত জোর করে ফিরে যেতে বলল, কিন্তু সুজাতা বলল, ক্ষমা না চেয়ে আমি যাব না। তারপর কাঁদতে কাঁদতে দীনেশবাবুর পায়ে পড়ে গেল, বাবা, আমি লোভে অন্ধ হয়ে গিয়েছিলাম। ভালো মন্দ কিছুই বুঝতে পারিনি। আমাকে ক্ষমা করে দাও। আমি জানি আমি এত বড় অপরাধের ক্ষমা হয় না, তবু নিজের মেয়ে ভেবে ক্ষমা করে দিও। আমি তোমাকে খুব কষ্ট দিয়েছি, অপমান করেছি। আমাকে ক্ষমা করে দাও বাবা। সে এতটাই কান্নায় ভেঙে পড়েছিল যে তার নিজের হুঁশই ছিল না। কিন্তু দীনেশবাবু কিভাবে ভুলবেন সেই সুজাতাকে, যে এক সময় আদর্শ বৌমার মুখোশ পড়েছিল, তার গিরগিটির মতো রং বদলে ফেলেছিল। তার আচরণ দীনেশবাবুর আত্মসম্মানে গভীর ক্ষত তৈরি করছিল। সেই ক্ষত এত সহজে ভরার নয়। দীনেশবাবু তাকে ক্ষমা করতে পারলেন না। সুজাতা তাদেরকে বারবার বাড়ি ফিরে যাওয়ার অনুরোধ করলো, কিন্তু দীনেশবাবু বললেন, অঙ্কিত, তুমি বাড়ি ফিরে যাও। এই মানুষগুলো আমার এত সেবা করছে যে আমি আবার নিজের পায়ে দাঁড়াতে পেরেছি। তাদের কাছে আমি ঋণী। এখন আমারও দায়িত্ব তাদের পাশে থাকা। এই কথা শুনে অঙ্কিত সুজাতার দিকে তাকিয়ে বলল, দেখলে সুজাতা, বাবা এখনো অন্যের কথাই ভাবছে। তুমি যদি তার প্রতি সামান্য এই সেবার মনোভাব দেখাতে, তাহলে আজ এই দিন দেখতে হতো না। আমাদের সংসারে অশান্তি না হোক ভেবেই তিনি কখনো তোমার বিরুদ্ধে আমার কাছে কোনো অভিযোগ করেনি। তুমি কি কোনোদিন সেটা বুঝতে পেরেছিলে? সুজাতা মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। আজ সে নিজের কর্মফলই ভোগ করছিল। অনেক অনুরোধ করেও সে দীনেশবাবুকে বাড়ি ফিরিয়ে নিতে পারল না। শেষ পর্যন্ত অঙ্কিত বৃদ্ধাশ্রমেই বাবার সঙ্গে থাকতে শুরু করলো। দীনেশবাবু তাকে অনেক বুঝিয়েছিলেন বাড়ি ফিরে যেতে, কিন্তু সে আর রাজি হয়নি। অন্যদিকে সুজাতা একা বাড়িতে থাকতে লাগলো।
সেই বাড়িতে এখন তার দম বন্ধ হয়ে আসতো, কিন্তু আর পড়বে তাই বা কি বা করাচ্ছিল? সে নিজের কর্মফল ভোগ করছিল। ফল ভরে নুয়ে পড়া গাছই মানুষের উপকারে আসে, আর অহংকার মাথা উঁচু করে থাকা গাছ একদিন নিজের শিকড়ই হারিয়ে ফেলে। যদি আমাদের এই গল্পটি ভালো লেগে থাকে, তবে আমাদের ইউটিউব চ্যানেল শিক্ষামূলক কাহিনীকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে লাইক করুন। আগামী দিন আরও একটি নতুন এবং আকর্ষণীয় গল্প নিয়ে ফিরে আসবো আমরা। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।